দিস ইজ Redmi Note 14 Pro Plus। এটা নিয়ে বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণের হাইপ ক্রিয়েট হয়েছে এবং সবাই বলতেছে যে এটা বাংলাদেশের জাতীয় ফোন হয়ে যাবে। তো এই ফোনটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি এই Redmi Note 14 Pro Plus-টাকে ভালো লাগে নাই বলতেছি এবং এই ফোনটা আমাকে টোটালি হতাশ করেছে। কারণ এইটার প্রাইস এখন 45,000 টাকা। বুঝতে পারেন যে 45,000 টাকা দিয়ে এরকম রেডমির একটা ফোন আমি কখনোই আশা করি নাই। এবং কেন সব রিভিউয়াররা এখন এটাকে বলতেছে যে জাতীয় ফোন হয়ে গেছে, বাট আমার কাছে কেন জানি এটা জাতীয় ফোন হবে বলেও মনে হয় না। কারণ এইটাকে জাতীয় ফোন হতে হলে যেরকম স্পেসিফিকেশন দরকার ছিল, ক্যামেরা কোয়ালিটি যেরকম দরকার ছিল, সেরকম ধারের কাছেও যাইতে পারে নাই। তো কি কি প্রবলেম রয়েছে সেই সব নিয়ে তো আজকের ভিডিওতে অবশ্যই কথা বলবো। আর এই Redmi Note 14 Pro Plus এই ফোনটাতে কি কি নতুন আসছে সেগুলো নিয়েও তো জানাবো আজকের ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে চাই MK মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে সাহায্য করার জন্য। আপনি চাইলে এই ধরনের নতুন ডিভাইস কিংবা ইউজড ফোন কিনতে চাইলে MK মোবাইল পয়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সকল কিছুর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। শুরুতে যদি এর বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, এর বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে খুব দ্রুতই আপনারা এই ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। তার পাশাপাশি টাইপ A টু টাইপ C একটা কেবল পাচ্ছেন এবং একটা ব্যাক কভার পাচ্ছেন। আমার কাছে পার্সোনালি ব্যাক কভারটা খুবই ভালো লেগেছে। আপনি দেখেন যে ফোনের মধ্যে খালি ফোন থেকে ব্যাক কভারটা লাগাইলে এই ফোনটা অনেক বেশি সুন্দর লাগে এবং ব্যাক কভারের ক্যামেরা হাউসের যে ডিজাইনটা সেটার কারণে যদি আপনি ফ্ল্যাট সারফেসে রাখেন তাহলে ক্যামেরার লেন্সের মধ্যে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। তারপর যদি আপনি এটা ডিজাইনের দিকে তাকান তাহলে দেখেন যে এর ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে একদমই হর্নর যেই ম্যাজিক ফোনগুলো রয়েছে, ম্যাজিক 6 মেবি, আমি শিওর না, ম্যাজিক 6 এর মতোই লাগতেছে দেখতে। এবং আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে এবং অনেকেই দেখলাম যে এই ডিজাইনটাকে ভালো লাগে নাই বলতেছে। তাছাড়া এর যে ব্যাক শিলটা রয়েছে সেটার মধ্যে দেখেন যে কীরকম একটা প্রিন্টেড কালার রয়েছে, এই কালারটা কি আমি নিজেও জানি না, বাট এটাকে দেখে দূর থেকে দেখে কিন্তু হোয়াইট কালারের মতো মনে হচ্ছে। তো আমার কাছে পার্সোনালি এর ডিজাইনটা খারাপ মনে হয় নাই। তাছাড়া যদি আপনি এর ক্যামেরা সার্কেলটা দেখেন তাহলে দেখেন যে দেখতে কেমন জানি একটা স্মার্ট ওয়াচের মতো লাগতেছে এবং সাইডের যেই একটা ফ্রেম দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের, সেই ফ্রেমটাও দেখতে কেমন জানি স্মার্ট ওয়াচের মতোই। আমার কাছে পার্সোনালি এর ক্যামেরা হাউজিংটাও ভালো মনে হয়েছে। কিন্তু যদি আপনি এইটাকে কভার ছাড়া ইউজ করে ফ্ল্যাট সারফেসে রাখেন তাহলে খুব দ্রুতই কিন্তু এর ক্যামেরাতে স্ক্র্যাচ পড়ে যাবে। তারপর যদি আপনি ফ্রন্ট সাইডে আসেন তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। বর্তমান সময়ের বাজেট ফোন থেকে শুরু করে মিড রেঞ্জের প্রত্যেকটা ফোনেই কিন্তু কার্ভ ডিসপ্লে দেওয়ার চেষ্টা করতেছে, যদিও কিনা আমি কার্ভ ডিসপ্লের এত বড় ফ্যান না। এটা ডিসপ্লে নিয়ে একটু পরেই কথা বলতেছি। তাছাড়া যদি আপনি বটমের দিকে তাকান তাহলে দেখতে পারবেন একটা সিম ট্রে রয়েছে, যেটাতে আপনারা ফিজিক্যালি দুইটা সিম ইউজ করতে পারবেন, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। তারপর যদি আপনি টপ সাইডে তাকান তাহলে দেখতে পারবেন আয়ার ব্লাস্টার, স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এর রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকছে। এই ফোনের হ্যান্ড ফিলের কথা যদি বলি তাহলে হ্যান্ড ফিল খুবই ভালো ছিল, খুবই কমফোর্টেবলি এই ফোনটা কিন্তু এক হাতে ব্যবহার করা যাচ্ছিল। বাট এই ফোনটার যে ফ্রন্ট সাইডটা রয়েছে, সামনের দিকটা, এই সামনের দিকটা খুবই ভারী। এই ভারীটা হওয়ার কারণ আমার মনে হচ্ছে যে এর ক্যামেরা হাউসটা খুবই বড় এবং যার কারণে এটা খুব ভারী হচ্ছিল। যদি এক হাতে এভাবে ইউজ করেন তাহলে বারবার মনে হচ্ছিল যে ফোনটা এভাবে পড়ে যাবে, সামনের দিকে পড়ে যাবে, এরকম একটা ফিল হচ্ছে। তারপর যদি আপনি কভার ইউজ করেন তাহলে কিন্তু মোটামুটি ভালোই গ্রিপ পাওয়া যাচ্ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকতেছিল। তাছাড়া এই ফোনটা কিন্তু অনেকটাই গ্লসি, পিচ্ছিল, পড়ে যাচ্ছিল হাত থেকে, এরকম ফিল হচ্ছিল। অবশ্যই আপনি বক্সে থাকা কভারটা ইউজ করবেন। অনেক ভিডিওতেই দেখলাম ম্যাক্সিমাম মানুষ বলতেছে যে এর ব্যাক সাইডে ইউজ করা হচ্ছে গ্লাস, কিন্তু গ্লাস হওয়ার পরেও দেখেন যে যদি এই যে ঠিক এই অংশটাতে একটু জোরে চাপ দিই তাহলে কেমন জানি ভিতরে ঢুকে যাচ্ছে। যদি গ্লাস হয় তাহলে এরকম হওয়ার সম্ভাবনা নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা প্লাস্টিকও হতে পারে। এটা গ্লাস নাকি প্লাস্টিক এটা নিয়ে ডিটেইলি ইনফরমেশন আমি এখনো পাইনি। আর এই ফ্রন্ট সাইডের কার্ভ ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিক। এই ফোনটা যদি আপনি হাতে নিয়ে ব্যবহার করেন তাহলে এটার হ্যাপটিক ফিডব্যাকটা আপনি ফিল করতে পারবেন। খুবই প্রিমিয়াম একটা ফোনের যে হ্যাপটিক ফিডব্যাক, ফ্ল্যাগশিপ ফোনগুলোর কাইন্ড অফ সেরকম একটা ফিল আমি পাচ্ছিলাম। এটা স্পিকার খুবই লাউড সাউন্ড দিচ্ছিল, সাউন্ড নিয়ে কোনো অবস্থাতেই প্রবলেম নাই, বাট সাউন্ডের মধ্যে বেস কম পাচ্ছিলাম, ডিটেইলও কম পাচ্ছিলাম। এগুলো আমার মনে হয় যে একটু ইমপ্রুভ করা যেত। এই Note 14 Pro Plus এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের সাথে HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর Xiaomi ক্লেম করছে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 3000 নিটস, বাট আমি আউটডোরে ইউজ করে যেটা ফিল হয়েছে এটা কোনো অবস্থাতেই 3000 নিটস হওয়ার কথা না। কারণ স্যামসাং এর এরকম 2000 নিটস কিংবা 1500 নিটসের ডিসপ্লে যখন আমি আউটডোরে ইউজ করি এটা থেকে অনেক বেশি ব্রাইট মনে হচ্ছিল। এটা কোনো অবস্থাতেই 3000 নিটস হওয়ার কথা না। এখন অনেকেই বলবেন আপনি হয়তো অটোতে রেখেছেন, এটা পিক ব্রাইটনেসে যেতে পারে নাই, এরকম কোনো কিছু হয় না। নর্মালি যদি আপনি এটা চোখে দেখেন তাহলে আপনার কাছে ব্রাইটনেস এত বেশি মনে হবে না। 3000 নিটস ব্রাইটনেস অনেক বেশি, 2000 নিটসই অনেক বেশি। এটা আমার মনে হয় যে 2000-এর আশেপাশে হওয়ার কথা। এই ডিসপ্লেটা একদমই ন্যাচারাল ছিল। এই ডিসপ্লেটা যদি আরেকটু ভিভিড হতো তাহলে আমার মনে হয় যে কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো, কারণ দেখা যায় যে একদমই ন্যাচারাল ডিসপ্লে দেখতে খুব একটা ভালো লাগে না। তাছাড়া এই ডিসপ্লেটা কিন্তু খুবই ডিপ হচ্ছিল, যেটা খুবই ভালো ব্যাপার, এবং এর যে অটো ব্রাইটনেসটা সেটাও ঠিকঠাক কাজ করতেছিল, এটা নিয়ে খুব একটা প্রবলেম হচ্ছিল না। কিন্তু এই ডিসপ্লেটার মধ্যে কিছু প্রবলেম খুঁজে পেলাম, সেটা হচ্ছে
হচ্ছে যখন আপনি এই ডিসপ্লেটাকে এক হাতে ইউজ করবেন তখন এর যে নেভিগেশন বারগুলো রয়েছে মানে জেস্টারগুলো ঠিকঠাক কাজ করতেছে না, জেস্টারগুলো প্রবলেম করতেছে। ম্যাক্সিমাম টাইম যখন ফেসবুক অ্যাপে থাকা যায় তখন চাইলেই আপনি সাইড থেকে যেরকম এই যে এরকমভাবে আমরা ব্যাকে আসি, তো এটা দিয়ে ব্যাকে আসা যাচ্ছে না। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে এরকম ব্যাক সাইডগুলো মিস করতেছিল, ইভেন এটার মধ্যে মাঝে মাঝে মিস টাচও হচ্ছিল। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে হয়তো আপনার এই হাত লেগে আছে যার কারণে ব্যাক হচ্ছে না, ব্যাপারটা এরকম না। আমি ডিরেক্ট এইভাবে হাতে রেখেও আমি ব্যাক দিয়ে দেখছি যে ব্যাকে আসতেছে না, এরকম নানান প্রবলেম হচ্ছিল। সেগুলো হয়তো সামনে সফটওয়্যার আপডেটে ফিক্সড হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এটার মধ্যে কিন্তু গ্রিন লাইন, পিঙ্ক লাইন এই ধরনের লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। Xiaomi কিন্তু এই ধরনের প্রবলেমে খুব বেশি একটা পড়ে না এখনো, বাট পড়তে খুব বেশি সময় নেয়, কারণ অ্যামোলেড স্ক্রিন যত ভালোই হয় না কেন বর্তমান সময়ে গ্রিন লাইন, পিঙ্ক লাইন পড়ে যায়, এটাই স্বাভাবিক। এই নোট 14 প্রো প্লাসটা অনেকেই আছেন যারা শুধুমাত্র গেমিং এর জন্য নিতে চান। এটাতে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 3, যেটা 4 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। এই চিপসেটটা খুবই রিলায়েবল, এটা দিয়ে আপনি মানে টুকটাক গেমিং অনায়াসেই করতে পারবেন, ইভেন আপনি হেভি গেমিংও করতে পারবেন। এটা দিয়ে পাবজি খেলে দেখেছি যে পাবজিতে খুবই স্মুথলি চলতেছিল, কোনো অবস্থাতেই পাবজি খেলতে কোনো প্যারা হচ্ছিল না। ইভেন এটাতে যে 6200 mAh এর ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি দিয়ে তো আপনি মাখন লেভেলের গেম খেলতে পারবেন। গেমিং নিয়ে কোনো অবস্থাতেই আপনি প্যারা খাবেন না, অনায়াসেই গেম চলতেছিল। এবং ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটা দেখলাম যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গেমিং করার পরেও হিট হচ্ছিল না। এই বিষয়টা থেকে আমি মোটামুটি অবাক হয়েছি, কারণ এর আগে আমি যত ফোন ব্যবহার করেছি ম্যাক্সিমাম ফোনই হচ্ছে ওভারহিট হয়ে যায় গেম খেললে, বাট এই ফোনটা গেমিংয়ের সময় খুবই ভালো একটা সাপোর্ট দেয় যে আপনার ফোন গরম হয়ে যাবে না এবং ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনাকে প্যারা খেতে হবে না। তাছাড়া যদি আপনি ডেলি লাইফে ইউজ করতে যান তাহলে আপনি ফেসবুক, ইউটিউব এগুলো তো মাখনের মতো অনায়াসেই চলাইতে পারবেন, কোনো অবস্থাতেই প্রবলেম হয় না। এই Xiaomi ডিভাইসগুলো আমরা যখন লং টাইম ইউজ করতে যাই তখনই হচ্ছে মূল ঝামেলাটা শুরু হয়। দেখা যায় যে 1-1.5 বছর 2 বছর যেতে না যেতেই ফোন একদমই স্লো হয়ে যায়, তাদের সফটওয়্যারের ঝামেলা শুরু হয়, সফটওয়্যার আপডেট দিয়ে ফোন ডেড করে দিচ্ছে, এ ধরনের নানান ইস্যু কিন্তু আমরা ফেস করি। তো সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে এইটা নিয়ে আপনি যদি লং টাইম চিন্তা করে থাকেন তাহলে এই ফোন থেকে দূরে থাকাই ভালো, কারণ Xiaomi ডিভাইসগুলোকে আমি ওইভাবে বিশ্বাস করতে পারি না যে তারা লং টাইম আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। তাছাড়া এই ফোনটার মধ্যে আরেকটা অন্যতম যে প্রবলেম খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই ফোনের নোটিফিকেশন ঠিকঠাক আসতেছিল না। যেরকম হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক, মেসেঞ্জার এই ধরনের অ্যাপগুলোতে একদমই নোটিফিকেশন আসে না বললেই চলে। মানে 100 মেসেজের মধ্যে একটা মেসেজ আপনি পাবেন কিনা ঠিকঠাক এটা নিয়ে আপনাকে সন্দেহে থাকতে হবে। আপনি অ্যাপ যখন ওপেন করবেন তখন আপনার নোটিফিকেশনগুলো আপনি দেখতে পাবেন, তার আগে নোটিফিকেশন কোনো অবস্থাতেই আসতেছিল না। তার উপর হচ্ছে আমার হাতের এই ইউনিটটা হচ্ছে একটা চাইনিজ ভেরিয়েন্ট, এটাতে প্রচুর পরিমাণের ব্লুটুথ থাকে। ইভেন আপনি যখন ফোনটা কিনে সেট আপ করতে যাবেন তখন দেখতে পারবেন সব কিছু চাইনিজ এবং আপনি কনফিউজড হয়ে যাবেন যে এটাতে প্লে স্টোর নাই, গুগলের কোনো সার্ভিস নাই, এটাকে কীভাবে ইউজ করবেন, প্রচুর পরিমাণে প্যারা খাবেন শুরুতে। তো আপনি যদি ফোন নিয়ে প্যারা নিতে না চান তাহলে আমি বলবো যে এই ফোন নিয়ে আর এখন দরকার নাই। এটা যদি ইন্টারন্যাশনালি আসে তখন আপনি চাইলে এই ফোনটা ট্রাই করতে পারেন। ইভেন এটাতে যে অনেকগুলো ব্লুটুথ থাকে, ম্যাক্সিমাম ব্লুটুথগুলোই কিন্তু আনইনস্টল করা যায়, যেটা ভালো ব্যাপার। বাট এই চাইনিজ লেকার প্যারাটা কিংবা চাইনিজ যেই অনেকগুলোতে চাইনিজ অ্যাড দেয়, তো এই ধরনের প্যারা আমি এই 45,000 টাকা দিয়ে কিনে কেন নিব, এটা আমার কোনো অবস্থাতেই যুক্তিতেই আসে না। তারপর যদি এটা সফটওয়্যার নিয়ে কথা বলতে হয়, এটাতে কিন্তু এখন HyperOS রান করতেছে। HyperOS কিন্তু আগের যে MIUI ছিল সেটা থেকে অনেক বেশি বেটার, এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো মনে হয়েছে। দেখেন যে এর কন্ট্রোল প্যানেলটা কত সুন্দর, মানে আমার কাছে এই MIUI থেকে এই HyperOSটা অনেক বেশি ভালো লেগেছে। তারপরেও এই HyperOS কিন্তু আপডেট করার অনেক সুযোগ রয়েছে, অনেক জায়গায় ল্যাগ পেয়েছি, হ্যাং পেয়েছি, তো এগুলো আমার মনে হয় যে দিনকে দিন আপডেট দিয়ে হয়তো ঠিক করে নেবে, না হলে হয়তো আপনার এই ফোনটাকে আপডেট দিয়ে মানে মেরে ফেলবে। আমার হাতের এই ভেরিয়েন্টটা হচ্ছে 12256 ভেরিয়েন্ট, এটাতে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। আপনি যদি এর থেকে হায়ার ভেরিয়েন্ট নেন তাহলে হয়তো বা UFS 3.1 স্টোরেজ টাইপ পাবেন, যেটাতে আপনি বেটার পারফরমেন্স পাবেন এবং আপনি গেমিংয়েও কিন্তু আর একটু বেটার সাপোর্ট পাবেন। এখন কথা বলা যাক এইটার সবথেকে হতাশজনক বিষয় নিয়ে, সেটা হচ্ছে এর ক্যামেরা। এর ক্যামেরা নিয়ে দেখলাম যে মানুষজন অনেক ভালো বলতেছে, বাট এই ক্যামেরা নিয়ে আমি প্রচুর পরিমাণের হতাশ, কারণ একটা 45,000 টাকা প্রাইস রেঞ্জের ফোন থেকে আমি এরকম ক্যামেরা কোনো অবস্থাতেই আশা করি নাই। এর ব্যাক সাইডে মেইন লেন্স হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.6, তার পাশাপাশি একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকছে, যেটার অ্যাপারচার f2.0, এবং এটা দিয়ে আপনি অপটিক্যালি 2.5x জুম করতে পারবেন। তার পাশে আরেকটা আলট্রাওয়াইড লেন্স থাকছে, মানে এটা একদমই ইউজলেস একটা লেন্স, 8 মেগাপিক্সেলের লেন্স, যেটার ছবি একদমই ডিটেল থাকে না বললেই চলে। একটু পরে এগুলো স্যাম্পল দেখলে আশা করি বুঝতে পারবেন। এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন যে খুবই ন্যাচারাল ছবি, কিন্তু দেখা যায় যে ন্যাচারাল ছবি আমার কাছে ভালো লাগে, কিন্তু ম্যাক্সিমাম মানুষজনের কাছে এরকম ন্যাচারাল ছবি ভালো লাগবে না, সবাই চায় যে একটু স্যাচুরেটেড ছবি, কালারফুল ছবি। তো সেই জায়গায় এটা এত ন্যাচারাল ছবি দিচ্ছিল এবং আমার কাছে ডিটেলও খুব বেশি একটা আহামরি মনে হচ্ছিল না। তার থেকে বড় প্রবলেম যেটা ফেস করলাম, এর মেইন লেন্সটা যখন আপনি ছবি তুলবেন হাত যদি একটু জাস্ট কেঁপে যায় তাহলে ছবি ব্লার হয়ে যাচ্ছিল, এই ধরনের অনেক প্রবলেম আমি এর মেইন লেন্সে পেলাম। তারপর যদি আপনি এর টেলিফোটোর ছবি দেখেন তাহলে টেলিফোটোর ছবিও কিন্তু একদমই সেম ছিল, ছবিতে মানে খুব বেশি একটা কালার দেখতে পাই না, একদমই ন্যাচারাল ছবি দিচ্ছিল। তার পাশাপাশি এইটাও কিন্তু যদি একটু হাত নেড়ে যায় তাহলে ব্লার হয়ে যাচ্ছিল, এরকম প্রবলেম ফেস করি।
এই দুইটা লেন্স দিয়ে মানে মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড দুইটা দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি তুলতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি 45,000 টাকা দিয়ে কি জঘন্য লেভেলের একটা ক্যামেরা কিনে আনছেন। কারণ এর পোর্ট্রেট ছবিগুলো আপনি বিউটিফিকেশন অফ করে দিলেও দেখবেন যে ফেস একদম স্মুথ করে দিচ্ছে, চুলগুলো মনে হয় যে স্মুথ করে দিচ্ছে, একদমই ছবিটাকে আর্টিফিশিয়াল করে ফেলে। 45,000 টাকা দিয়ে একটা ফোন কিনে এনে আমি এই ধরনের বাজে ছবি তো কখনোই নিব না। তার পাশাপাশি সেলফি ক্যামেরা দিয়ে যখন পোর্ট্রেট নিয়েছিলাম তখনও এরকম সফট করে দিয়েছিল, যেটা মনে হয় যে একদমই মেকআপ মেরে দিছে। এই জিনিসটা যদি টোটালি অফ করা যেত, যে মানে একদমই ন্যাচারাল ছবি তোলা যাবে আর একটা হচ্ছে বিউটিফিকেশন দিয়ে তোলা যাবে, তাহলে বিষয়টা মানা যেত। বিউটিফিকেশন অফ করে দেওয়ার পরে যদি এরকম মেকআপ করে ছবি দেয় তাহলে এই বিষয়টা আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করবে না, কিন্তু মেয়ে মানুষজন হয়তো বা পছন্দ করতেও পারে। বাট এই যে ন্যাচারাল ছবি দেয় সেটা কিন্তু আবার তারা পছন্দ করবে না। আর এটার ভিডিও নিয়ে যদি কথা বলি তাহলে এর ভিডিও আপনি সর্বোচ্চ 4K 30 fps রেকর্ড করতে পারবেন। এই স্যাম্পলগুলো দেখেন, আই থিঙ্ক আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে এর ভিডিওর কী অবস্থা। আর এটা হচ্ছে এর মেন লেন্সের ভিডিও, এবং এর মেন লেন্স দিয়েই কিন্তু শুধুমাত্র আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K ভিডিওর অবস্থা কীরকম আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এই হচ্ছে 4K ভিডিও। 4K ভিডিওতে মোটামুটি ভালোই ডিটেল থাকতেছে, কিন্তু 30 fps না হয়ে যদি 60 fps রেকর্ড করা যেত তাহলে আই থিঙ্ক আর একটু ভালো ভিডিও পাওয়া যেত। আর এটা হচ্ছে এর আলট্রা ওয়াইডের ভিডিও। ভিডিওতে একদমই ডিটেল নাই বললেই চলে। এই যে দেখেন যে ভিডিও কেমন জানি একটু ঘোলাটি টাইপের হয়ে গেছে, একদমই ডিটেল নাই। মানে একটা 50,000 টাকার ফোন থেকে এরকম ভিডিও আসলে আমরা আশা করি না, আর একটু বেটার ভিডিও আশা করি। আর এটা হচ্ছে 2.5x যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেইটার ভিডিও, এবং সেটা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এইটা দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারতেছি, এটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে, কারণ আলট্রা ওয়াইডের অবস্থা খুবই খারাপ ছিল। এই হচ্ছে 2.5x এর টেলিফোটো লেন্সের 4K ভিডিও। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন এটাতে মোটামুটি ডিটেল থাকে কাজ চালানোর মতো। আপনারা এটা দিয়ে ভিডিও করা অবস্থায় 6x পর্যন্ত কিন্তু আপনারা ডিজিটালি জুম করতে পারবেন। এই হচ্ছে 6x এর জুম, এবং এই হচ্ছে 2.5x। এটা হচ্ছে নোট 14 প্রো প্লাসের ফ্রন্ট ক্যামেরার ভিডিও। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা দিয়ে কিন্তু কোনো অবস্থাতে আপনারা 4K ভিডিও সাপোর্ট পাবেন না। তো এর ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা এরকম। এই ফোনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে যেই কারণে, সেটা হচ্ছে এটাতে থাকা 6200 mAh এর ব্যাটারি। হ্যাঁ, এই ফোনটা দেখেন যে এত মোটাও কিন্তু না, মানে মোটামুটি স্লিম বলতে পারেন, সাইজও কিন্তু এত বড় না, এবং ওজনেও এত বেশি না। হাতে নিলে মানে আপনি লং টাইম ইউজ করতে পারবেন, প্যারা খাবেন না। বাট 6200 mAh যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে, যার ফলে আমার মনে হচ্ছিল যে এই ফোনটা মানে ব্যাটারি ব্যাকআপ একদমই মাখন হয়ে গেছে। এই ফোনটা নিয়ে আমি প্রথম অবস্থায় যখন 100% চার্জ করি, সকালে চার্জ করে এটাকে সারাদিন ইউজ করে, সারা রাত ইউজ করে, পরের দিন সকালে উঠেও দেখি যে এটার মধ্যে 20% 25% চার্জ রয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে আপনি যত হেভি গেমারই হন কিংবা হেভি ইউজার হন, আপনাকে এই ফোনটা মানে অনায়াসে একদিন সাপোর্ট দিবে, একদিন না 2 দিন সাপোর্ট দিবে, কোনো অবস্থাতে আপনি প্যারা খাবেন না। ইভেন এতে থাকা যে 90 ওয়াটের ফাস্ট চার্জারটা রয়েছে সেটা দিয়ে আপনি এটাকে মোটামুটি 40 মিনিটের মধ্যেই কিন্তু আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন, যেটাও কিন্তু আরেকটা ভালো লাগার বিষয়। এখন যদি ওভারঅল চিন্তা করি যে 45,000 টাকা প্রাইস রেঞ্জে এই নোট 14 প্রো প্লাসটা নেবেন কিনা, আমি বলবো যে না, কোনো অবস্থাতে এই ফোন নেওয়ার কোনো যুক্তিই আসে না। কারণ এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে সেগুলো অনেক ভালো, এবং মোটরোলার ফোনগুলো আপনি দেখতে পারেন সেগুলো কিন্তু অনেক ভালো। আর এটা হচ্ছে যে একটা চাইনিজ ভেরিয়েন্ট, যেটার মধ্যে প্রচুর পরিমাণের প্যারা খাবেন আপনি। তারপর হচ্ছে যে এটার এখনো ইন্টারন্যাশনাল মডেলই আসে না, আর বাংলাদেশেই আসছে মাত্র সপ্তাহ 10 দিন হয়েছে। তো এটার প্রাইস এখনও কিন্তু অনেক বেশি। যখন আপনার এক সপ্তাহ যাবে কিংবা 1 মাস যাবে, এটার প্রাইস কিন্তু আরও ড্রপ করবে। যখন এটার প্রাইস 40 কিংবা 38,000 টাকা প্রাইস রেঞ্জে চলে আসবে, তখন আমার মনে হয় যে একটা বেস্ট ডিল হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই লম্বা ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।